আসসালামু আলাইকুম। টপ অর্ডার কিংবা মিডল অর্ডার ব্যাটারদের উইকেট বাংলাদেশের বোলাররা নিতে পারেন, কিন্তু লোয়ার অর্ডার কিংবা টেল এন্ডারদের উইকেট নিতে বাংলাদেশের বোলারদের বেশ সমস্যা তৈরি হয়েছে। এই টেস্টে যদি চিন্তা করেন তাহলে কেমার রোচ এবং গ্রিভস মিলে ১৪০ রানের পার্টনারশিপ করেছেন অষ্টম উইকেট জুটিতে। এবং ব্যাপারটা এটা কিন্তু নতুন না, সাম্প্রতিক সময় ঠিক এর আগের ইমিডিয়েট যে সাউথ আফ্রিকার সঙ্গে টেস্ট সিরিজটা বাংলাদেশ খেললো, সেখানে একটা টেস্ট ম্যাচে সপ্তম উইকেট জুটিতে ১৫২ অপরাজিত একটা পার্টনারশিপ হয়েছে, সপ্তম উইকেট জুটিতেই ১১৯ রানের আরেকটা পার্টনারশিপ হয়েছে, নবম উইকেট জুটিতে ৬৬ রানের একটা পার্টনারশিপ হয়েছে। একটু আগে যদি আমরা যাই তাহলে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচে সপ্তম উইকেট জুটিতে আশ্বিন এবং জাদেজার মধ্যে ১৯৯ রানের পার্টনারশিপ হয়েছে। তার মানে সাম্প্রতিক সময়ের মধ্যে আমি আপনাদেরকে ১ ২ ৩ ৪ ৫টা ইনিংস দেখালাম, যেই ৫টা ইনিংসে ৪টা ইনিংসে সপ্তম উইকেট জুটির পর ১০০ রানের ওপর পার্টনারশিপ হয়েছে। এই ব্যাপারটা কিন্তু খুবই অ্যালার্মিং একটা ব্যাপার। দেখেন, সচরাচর কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে আমরা খুব বেশি কথা বলি না, খুব বেশি কিন্তু চিন্তাও আসে না। আমরা সাধারণত যখন কথা বলি চিন্তা করি যে ওপেনারদের তাড়াতাড়ি ফেরাতে হবে, টপ অর্ডারকে ফেরাতে হবে, মিডল অর্ডারকে ফেরাতে হবে, কিন্তু টেল এন্ডার কিংবা লোয়ার অর্ডাররাও যে টেস্ট ম্যাচ ক্রিকেটে একটা বড় ইম্প্যাক্ট করে দিতে পারেন, একটা বড় পার্থক্য গড়ে দিতে পারেন, সেই জায়গাটা বাংলাদেশ মনে হয় এখন সবচেয়ে বড় ভুক্তভোগী দেশটার নাম। কারণ লোয়ার অর্ডার ব্যাটারদের উইকেটটা বাংলাদেশের বোলাররা নিতে পারছেন না। এখন কেন, প্রবলেমটা আসলে কোথায় হয়? আপনি যদি আমাকে বলেন তাহলে যেহেতু সাম্প্রতিক সময়ে বাংলাদেশ অনেক বেশি মাত্রায় পেসারদের উপর ডিপেন্ড করছে, আমি বলবো নতুন বলে বাংলাদেশের পেসাররা যত বেশি হ্যান্ডেল করতে কমফোর্টেবল, বা নতুন বলে বাংলাদেশের পেসাররা যত বেশি থ্রেট জেনারেট করতে পারছেন, পুরানো বলে বাংলাদেশের পেসাররা ওইভাবে থ্রেট জেনারেট করতে পারছেন না। এখন পুরাতন বলে থ্রেট জেনারেট করতে গেলে আপনার যে দক্ষতাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রিভার সুইং। রিভার সুইংয়ের জায়গাটাতে বাংলাদেশের পেস বোলারদেরকে আমরা খুব বেশি সিদ্ধহস্ত হতে দেখি নাই। সাম্প্রতিক সময় আমি যে ৫টা ইনিংসের কথা বললাম, এই ৫টা ইনিংস যদি আমি একটু পর্যালোচনা করি তাহলে কোনো ইনিংসে বাংলাদেশের কোনো পেস বোলারকে আমি রিভার সুইং করতে দেখি নাই। পুরাতন বলে আপনার সফল হওয়ার অন্যতম বড় শর্তের জায়গাটা হচ্ছে রিভার সুইং জানতে হবে। খেয়াল করে দেখবেন, পাকিস্তানি পেস বোলার যারা লেজেন্ড ফাস্ট বোলার ছিলেন, ওয়াসিম আকরাম কিংবা ওয়াকার ইউনুস, তারা টেলেন্ডারদেরকে বা লোয়ার অর্ডারকে দাঁড়াতেই দিতেন না। দাঁড়াতে দিতেন না মানে দাঁড়াতেই দিতেন না। জসপ্রীত বুমরার কথা যদি চিন্তা করেন, বুমরা লোয়ার অর্ডারকে দাঁড়াতে দেন না, সিরাজ লোয়ার অর্ডারকে দাঁড়াতে দেন না। এখন এই যে লোয়ার অর্ডারকে দাঁড়াতে না দেওয়ার পেছনে অন্যতম বড় কারণের জায়গাটা হচ্ছে রিভার্স সুইং জানাটা। বলটা যখন পুরনো হবে তখন সেটাকে হ্যান্ডেল করা বা রিভার্স সুইংয়ের দক্ষতাটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে মনে হয়। আরেকটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে টেলেন্ডারদের এগেনস্টে বাংলাদেশের পেস বোলারদের পার্টিকুলারলি লেন্থ ম্যানেজমেন্টের জায়গাটা একটা বড় প্রবলেমের জায়গা আছে। সেটা হচ্ছে কনসিস্টেন্টলি ইয়র্কার জেনারেট করতে না পারা, বা কনসিস্টেন্টলি পায়ের কাছাকাছি বা ওই জায়গাতে বল করতে না পারার যে জায়গাটা। আমরা পাওয়ার জেনারেশন লিভিং এই শক্তি চুমুকে অ্যাকশন পাওয়ার চুমুকে অ্যাকশন। দেখেন, আমি তাসকিন আহমেদের একটা এক্সাম্পল দিই। এই টেস্ট ম্যাচটাতেই দ্বিতীয় দিনে যখন আফটার লাঞ্চ সেশনে ব্যাটিং করছিল ওয়েস্ট ইন্ডিজ, সেই সময়টাতে তাসকিন আহমেদ ৪টা মনে হয় ইয়র্কার অ্যাটেম্প করেছেন, যার মধ্যে ২টা ইয়র্কার অ্যাটেম্প লেগ স্ট্যাম্পের বাইরে দিয়ে বেরিয়ে গেছে, ২টা ইয়র্কার অ্যাটেম্প ব্যাটসম্যান ঠেকেই দিয়েছেন। এখন এতগুলো বলের মধ্যে আপনি পিচ ম্যাপটা দেখতে পাচ্ছেন, ৪টা মাত্র ইয়র্কার অ্যাটেম্প, যার মধ্যে ২টা আসলে অ্যাপ্রোপ্রিয়েট ইয়র্কার হয়েছে আর বাকি ২টা হয়ও নাই। সো ইয়র্কার এক্সিকিউট করার রেশিওটা বাংলাদেশের পেস বোলারদের অনেক কম। টেলেন্ডার ব্যাটারদের ক্ষেত্রে হয় কি, তারা ওই পার্টিকুলার সময়টাতে বল যেহেতু পুরাতন হয়ে যায়, লেন্থ ডেলিভারি বা ওই সংক্রান্ত জায়গাগুলোতে বোলারদের অ্যাকুরেসির জায়গাটা, আনলেস ইউ হ্যাভ রিভার সুইং, ওই থ্রেড জেনারেট করার জায়গাটাও কিন্তু লোপ পেয়ে যায়। এবং যেটা হয় যে আপনি এরকম টেলেন্ডার ব্যাটসম্যানদেরকে আপনি কনসিস্টেন্টলি ইয়র্কার বাউন্সার, ইয়র্কার বাউন্সার, ইয়র্কার বাউন্সার এইভাবে বল করবেন, সেই জায়গাটা রেশিওটা কম। আমরা তাসকিনের আবারও সেই পিচ ম্যাপটা যদি একটু খেয়াল করে দেখি, দেখবেন ম্যাক্সিমাম নাম্বার অফ ডেলিভারিজ কিন্তু আসলে পেছনের দিকেই করা হয়েছে, অর্থাৎ আপনি লেন্থের যে জোনটা, হ্যাঁ লেন্থের জোন নতুন বলে এগেইনস্ট প্রমিনেন্ট ব্যাটার্স, টপ অর্ডার মিডল অর্ডার ব্যাটার ঠিক আছে, বাট ওয়ান্স টেলেন্ডাররা যখন আছে, টেলেন্ডারদেরকে আমরা আসলে খুব বেশি মাত্রা সেট করে দিচ্ছি, এবং একদম টেলেন্ডার যখন সেট হয়ে যাচ্ছে, টেলেন্ডাররা উল্টা বাংলাদেশ টিমের উপর প্রেশার ক্রিয়েট করছে। কারণ টেলেন্ডাররা কিন্তু কনসাস থাকে না খুব বেশি, তারা অনেক দেখা যায় যে
রিস্কি অ্যাটেম্পটে যায় তাদেরকে, এবং রিস্কি অ্যাটেম্পটে যাওয়ার তাদেরকে ওই সুযোগটা বাংলাদেশের বোলাররা করে দেয় বিকজ অফ একটা তো হচ্ছে যে ল্যাক অফ দ্য কোয়ালিটি অফ রিভার্স সুইং, আরেকটা জায়গায় আমি বলবো যে সঠিক লেন্থ ম্যানেজমেন্টের জায়গাটা, যেটা আমার কাছে মনে হয় যে টিম ম্যানেজমেন্টের টেলেন্টারদেরকে বোলিং করার ব্যাপারের এই জায়গাটাকে নিয়ে আলাদা করে কাজ করা উচিত, এবং এটা আলাদা করে কাজ করাটা খুবই জরুরি। কারণ টেলেন্টারদের এগেনস্টে যদি আপনি উইকেট নিতে না পারেন, বা টেলেন্টাররা যদি আপনার এগেনস্টে এরকম 6টা-7টা উইকেট পড়ে যাওয়ার পর 150-160 রানের পার্টনারশিপ গড়ে দেয়, তখন কিন্তু আসলে বিষয়টা অনেক বেশি মাত্রায় ডিফিকাল্ট, কারণ তখন আপনার অল দ্য হার্ড ওয়ার্কস গো ইন ভেইন, একেবারে গো ইন ভেইন। সো টেলেন্টারদের বা লোয়ার অর্ডার ব্যাটারদেরকে বোলিং করার জায়গাটা নিয়ে, প্ল্যান নিয়ে টিম ম্যানেজমেন্টের আসলে অনেক কাজ করার আছে বলে আমার কাছে মনে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।